শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনি শুনছেন অলৌকিক সত্য। আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকের এই ঘটনাটি এসেছে আমাদের শ্রোতা মোহাম্মদ কায়ুম হোসেনের কাছ থেকে। যিনি লিখেছেন, "এই ঘটনা আমার নিজের জীবনের। আর আজও আমি এর থেকে পুরোপুরি মুক্ত নই।" ঘটনায় যাওয়ার আগে আপনাকে বলতে চাই, আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারো সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে। আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায়, তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস অলৌকিকসত্য@gmail.com। ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেইল অ্যাড্রেস দেয়া আছে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ঘটনা। আমি ঘটনা শুরু করছি। আপনি লাইট অফ করে, দরজা জানালা বন্ধ করে চুপচাপ শোনার জন্য প্রস্তুত হন। কারণ এই ঘটনা শেষ না হওয়া পর্যন্ত আপনি হয়তো চোখের পলক ফেলতেও সাহস পাবেন না। আমি মোহাম্মদ কায়ুম হোসেন। ঠিকানা ঢাকা রামপুরা। আমার পৈতৃক বাড়ি মধুপুর। ছোট্ট একটা গ্রাম। চারপাশে খালি ধান ক্ষেত আর বাঁশঝাড়। আমার দাদার ছোট্ট একটা টিনের ঘর, আর সেই ঘরের সামনেই একটা বিরাট পাকুর গাছ। এই গাছটা নিয়ে গ্রামের অনেক গল্প আছে। সবাই বলে এই গাছের গোড়ায় রাতে নাকি কেউ বসে বসে কাঁদে। ছোটবেলায় শুনতাম, শুনে ভয়ও লাগতো, কিন্তু কখনো দেখিনি। বড় হয়ে শহরে পড়তে গেলাম। বছরখানেক পর দাদার অসুস্থতার খবর পেয়ে গ্রামে ফিরলাম। তখন ভাদ্র মাস, অঝোর বৃষ্টি, চারদিক কাদায় একাকার। রাতে বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা ঘ্রাণ ভাসত। সেই রাতে আমি দাদার ঘরের বারান্দায় শুয়েছিলাম। হঠাৎ রাত ৩টার দিকে কানের কাছে একটা শব্দ পেলাম। কার যেন কান্নার শব্দ। প্রথমে ভেবেছিলাম হয়তো পাশের ঘর থেকে আসছে, কিন্তু ভালো করে শুনে বুঝলাম আওয়াজটা পাকুর গাছের দিক থেকে আসছে। হৃৎপিণ্ড ধুক ধুক করতে লাগলো, গলা শুকিয়ে গেল। তবু কেমন যেন অজানা কৌতূহল হলো। হাতে টর্চ নিয়ে বারান্দা থেকে গাছের দিকে তাকালাম, কিন্তু চোখ কচলেও বিশ্বাস হলো না। পাকুর গাছের গোড়ায় একজন শাড়ি পরা বুড়ি বসে বসে কাঁদছে। তার পরনে সাদা শাড়ি, চুলগুলো খোলা, আর মুখটা মাটির দিকে। আমি টর্চের আলো ফেলতেই বুড়িটা কান্না থামিয়ে মাথা তুলল। অন্ধকারে তার চোখ জ্বলজ্বল করছিল। এমন দৃষ্টি যেন আমার শরীর চিরে ভেতরটা দেখে ফেলবে। আমি দৌড়ে ঘরে ঢুকে দরজা লাগালাম। জানালার ফাঁক দিয়ে দেখলাম সে এখনো বসে আছে। সেই রাতের পর থেকে আমার ঘুম হারাম হয়ে গেল। পরের দিন সকালে মায়ের কাছে সব বললাম। মা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, "ওই গাছের নিচে তোর দাদির একজন ছোট বোন ছিলেন। তিনি মারা গিয়েছিলেন ওই গাছের সাথেই। তারপর থেকে রাতে কেউই ওই গাছের কাছে যায় না।" শুনে শরীর অবশ হয়ে গেল, কিন্তু আসল ভয় তখনও বাকি ছিল। দুদিন পর রাত ৩:৩০টায় হঠাৎ ঘরের দরজায় টোকা পড়ল। প্রথমে মনে হলো বাতাসে দরজা লেগে যাচ্ছে তার আওয়াজ, কিন্তু ভালো করে কান পেতে শুনলাম কারো গলা করুণ ভাঙা স্বরে ডাকছে, "দরজা খোলো, আমার খুব শীত লাগছে।" আমি এক চুল নড়তে পারলাম না। বুকের ভেতর কাঁপুনি, গলার স্বর সেই একই বুড়ির, যাকে পাকুর গাছের গোড়ায় দেখেছিলাম। দরজার নিচ দিয়ে দেখলাম মাটিতে ভেজা সাদা শাড়ির ছায়া। আমি তখন পাগলের মতো দোয়া দুরূদ পড়া শুরু করলাম।
একটু পরে আস্তে আস্তে সেই ছায়া চলে গেল। কিন্তু সকাল হলে সবাই অবাক হয়ে দেখল ঘরের দরজায় শুকনো পাকুর পাতা ছড়িয়ে আছে, আর দরজার নিচে কাদায় স্পষ্ট দুটো পায়ের ছাপ। সেই ঘটনার পর আমার জ্বর এলো। টানা 7 দিন জ্বর ছিল। জ্বরের মধ্যে আমি শুধু ঘুমের ঘরে দেখতাম সেই বুড়িকে, যে সাদা শাড়ি পরে পাকুর গাছের তলায় বসে বসে ডেকে বলছে, তুই আমার জন্য পটল এনেছিলি, মনে আছে? তুই তো বলেছিলি আমাকে আরো পটল দিবি, আমি যেন না কাঁদি। তাহলে আমার সেই পটল কই? কথাগুলো যখন দাদিকে আর মাকে বললাম, তখন দাদি বলল, আমি ছোটবেলায় ওই গাছের কাছে খেলতে যেতাম। তখন তার এক বোন, যিনি কিনা মানসিক ভারসাম্যহীন ছিলেন, তিনি ওই পাকুর গাছের নিচেই থাকতেন। সবার বাড়ি থেকে ভিক্ষা করে খেতেন। একবার তিনি অনেক কান্না করছিলেন। আমি নাকি তাকে পটল দিয়ে বলেছিলাম, থাক, আর কাঁদবেন না, আমি আপনাকে আরও পটল দেব। তারপর যেদিন বুড়ি মারা গেল, সেদিন নাকি ওই পাকুর গাছের নিচে বসেই মারা যায়। এই কথা শুনে আমার সারা শরীর ঘেমে গেল। আমি ঠিক করলাম আর এক রাতও এখানে থাকব না। কিন্তু সেদিন রাতেই গ্রামের বিদ্যুৎ চলে গেল। মোমের আলোয় বসে আছি। হঠাৎ জানালার ফাঁক দিয়ে কে যেন আমাকে ডেকে বলল, তুই তো বলেছিলি আমাকে আরো পটল দিবি, তাহলে আমার সেই পটল কই? মোমের আলো নিভে গেল। ঘর অন্ধকার। কান্নার শব্দ চারপাশে ছড়িয়ে পড়ল। আমি কেবল বলতে পারছিলাম, মাফ করেন, আমাকে মাফ করে দেন। সকাল হতেই আমি শহরে চলে এলাম। তবে এখনো স্বপ্নে দেখি পাকুর গাছের তলায় সেই সাদা শাড়ির বুড়ি বসে কাঁদছে, আর আমি দূর থেকে তাকিয়ে আছি, তবে গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। এখনো মাঝে মধ্যে গভীর রাতে ঘুম ভেঙে যায়, মনে হয় কারা যেন জানালার ওপারে দাঁড়িয়ে আছে। শহরে ফিরে আসার পরও আমি যেন ওর থেকে মুক্তি পাইনি। একদিন মাঝরাতে ঘুম থেকে উঠে দেখি জানালার কাছে কেউ নিঃশ্বাস ফেলছে, যেন ভেতরে ঢুকতে চাইছে। বারান্দায় শুকনো পাকুর পাতার গন্ধ পাই। আমি যখন পড়ার টেবিলে বসি, পেছন থেকে ফিস ফিস করে কেউ বলে, তুই তো বলেছিলি আমাকে আরো পটল দিবি, তাহলে আমার সেই পটল কই? প্রথমে মনে করতাম মানসিক সমস্যা, ডাক্তার দেখালাম, ওষুধ খেলাম, কিন্তু একদিন রাতে আমার ল্যাপটপের ক্যামেরা একা একাই অন হয়ে গেল। স্ক্রিনে দেখি ঘরে আমি একা নই। আমার পেছনে সাদা শাড়ি পরা সেই বুড়ি দাঁড়িয়ে আছে। আমি তৎক্ষণাৎ পেছনে ঘুরে তাকাই, কিন্তু দেখি কেউই নেই। তবে ল্যাপটপে সেই ক্যামেরার স্ক্রিন তখনও চালু। ওখানে সেই বুড়ির ছায়া স্পষ্ট দেখা যাচ্ছিল। এরপর থেকে আমি আয়নার দিকে তাকাতেও ভয় পেতাম। ঘর যতই আলো করা থাকুক, আয়নায় আমার পেছনে একটা ছায়া থাকতো। একবার ভোরবেলা ঘুম ভেঙে দেখি আমার বিছানার পাশে একটা কাচের বাটিতে পটল রাখা। কেউ রেখে গেছে, অথচ আমার ফ্ল্যাটে আমি ছাড়া আর কেউ ছিল না। আমি বুঝতে পারছিলাম গ্রাম থেকে আমি শুধু ভয় নয়, তাকেও সাথে করে নিয়ে এসেছি। এরপর এক বৃদ্ধ ফকিরের কথা মনে পড়ল, যিনি একবার আমাদের গ্রামে এসেছিলেন। তিনি বলেছিলেন কিছু আত্মা প্রতিশ্রুতির ভিতরে বাধা। আমি আবার গ্রামের সেই পাকুর গাছের কাছে ফিরে গেলাম। এবার একা নয়, সাথে কয়েকজন লোক নিয়ে গিয়েছিলাম। ঠিক দুপুরবেলা চড়া রোদ্দুরে, কিন্তু গাছটার নিচে পা দিতেই কেমন যেন শরীরটা ঠান্ডা, শিরশিরে একটা বাতাস বয়ে গেল। আমি ওর জন্য এক থালায় পটল
আর মিষ্টি রেখে বললাম, আমি দিয়েছি, এবার ছেড়ে দাও আমাকে। একটা ঝড়ের ঝাপটা বইল, সেই সাথে মাটিতে পড়ে থাকা শুকনো পাতাগুলো উড়ে গিয়ে এদিকে ওদিকে জড়ো হতে লাগলো। পাতাগুলো একদিকে সরে গিয়ে একটা মুখের মতো আকার নিল। সবাই চমকে গেল এবং আমি অজ্ঞান হয়ে গেলাম। চোখ খুলে দেখি আমি গ্রামের হোমিও ডাক্তার হান্নান চাচার চেম্বারে। তিনি বললেন, ভয় পেও না, মনে হয় ও এখন শান্তি পেয়েছে, এখন তোমাকে ছেড়ে দেবে। সেই দিনের পর থেকে ও আর আসেনি। কিন্তু আমি জানি পাকুর গাছের নিচে রাত হলে এখনো কেউ বসে থাকে, হয়তো কারো অপেক্ষায় আছে। আর আমি এখনো শহরের জানালা খুলে আকাশ দেখি, আর হঠাৎ হঠাৎ শুনি, তুই তো বলেছিলি আমাকে আরো পটল দিবি, তাহলে আমার সেই পটল কই? শ্রোতা বন্ধুরা, এই ছিল মোহাম্মদ কাইয়ুম হোসেনের পাঠানো তার জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। আসলে এই ঘটনা শুধু একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা নয়, এটা একটা শিক্ষা। আমরা অনেক সময় মজা করে, অবহেলায় কিংবা সন্দেহ ছাড়া কিছু প্রতিশ্রুতি দিয়ে ফেলি, কিন্তু তার পরিণাম কতটা ভয়ানক হতে পারে তা কখনো কল্পনাও করি না। এই ঘটনাটি থেকে আমরা একটা জিনিস শিখি, সেটা হলো অন্য কারো অনুভূতি, আত্মা বা বিশ্বাসকে অবহেলা করো না। প্রতিটা কথা, প্রতিটা ওয়াদা, প্রতিটা কাজের একটা দায় আছে। বাস্তব হোক বা অদৃশ্য কোনো জগতে, প্রত্যেকটা কাজের একটা প্রতিফল থাকে। তাই জীবনে কখনো এমন কিছু করো না যার জন্য তোমাকে সারা জীবন ভয় নিয়ে বাঁচতে হয়।